আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? মুবিনস ক্রিয়েশনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান মুবিন। আজকে সকলের সামনে যে একটি বই নিয়ে আলোচনা করতে এসেছি, বুক রিভিউ, সেটি হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক, বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি। এই উপন্যাসটি অত্যন্ত চমৎকার। এই উপন্যাসটি যারা পড়েছেন এবং তারা বুঝতে পারবেন যে এই উপন্যাসটিতে কি বর্ণনা করা হয়েছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওপার বাংলার একজন কথাসাহিত্যিক হলেও তিনি সমগ্র বাঙালি পাঠকদের কাছে তিনি বেশ সমাদৃত। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই কবি উপন্যাসটি শিক্ষা ব্যবস্থায় বা এটি অনার্স তৃতীয় বর্ষ এটি সিলেবাসভুক্ত করা। এটি একটি সিলেবাসভুক্ত একটি উপন্যাস। এটি পাঠ্য একটি বই এবং এটি পড়ানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে অনার্স রয়েছে সে অনার্স পর্যায়ে এই উপন্যাসটি কিন্তু পাঠ্য হিসেবে পড়ানো হচ্ছে। তো আমি আজকে কবি উপন্যাস নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে এটা মূল থিমটা বলার চেষ্টা করব এবং নিতাই চরিত্রটাকে উপস্থাপন করার চেষ্টা করব। এই উপন্যাসটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে নিতাই। উপন্যাসটি শুরু হয় হচ্ছে চোর ডাকাত বংশের ছেলে কবি হইয়া গেল। এই যে একটি উক্তির মধ্য দিয়ে লেখক বুঝিয়েছেন যে তিনি বোঝাতে চেষ্টা করছেন যে এই উপন্যাসের মূল চরিত্র নিতাই। তো নিতাইয়ের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা তার যে পরিবার রয়েছে, তার পরিবার হচ্ছে চোর ডাকাত। তার বাবা ডাকাত, তার বাপ দাদা যারা ছিল তার চোর ডাকাত, মানে বলতে গেলে কোনো সম্মানিত বা ওই রকম সুশীল পরিবার না, বলতে গেলে একেবারে দস্যু ডাকাত বংশের একটা ছেলে। এই দস্যু ডাকাত চোর ডাকাত বংশের ছেলে কি করে কবি হয়ে উঠলো, কি করে কবি হয়ে উঠে সে শিল্প সংস্কৃতি জগতে সে কি করে অবদান রাখছে, শিল্প সংস্কৃতি জগতে সে কি করে নিজেকে মেলে ধরলো, সে কিভাবে কবিয়াল বা কবি হয়ে উঠলো, এটির ঘটনা, এই সমগ্র ঘটনায় যেন সুন্দরভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন এই উপন্যাসে। প্রথম উপন্যাসের লাইনটি হচ্ছে যে শুধু দস্তর মতো একটা বিস্ময়কর ঘটনাই নয়, রীতিমতো এক সংগঠন। চোর ডাকাত বংশের ছেলে হঠাৎ কবি হইয়া উঠল। এই যে প্রথমে যেটা বললাম যে চোর ডাকাত বংশের ছেলে কবি হইয়া উঠল, তো এই বিষয়ের মধ্য দিয়ে কবিতার সূচনা ঘটলো। কবিতার ভূমিকা মানে দুঃখিত, উপন্যাসের মানে ভূমিকা বা সূচনাটা এইভাবে শুরু হলো। তো এভাবে আস্তে আস্তে এগিয়ে যায়। তারপরে দেখা যাচ্ছে যে নিতাইয়ের মামা গৌরব বীরবংশী এবং তার ডোম থাকে এবং অঞ্চলের একটি মানে ডাকাত থাকে অঞ্চলের, এবং সে বছরখানিক মানে তার মামা বছরখানিক 5 বছর সে কালাপানিতে জেল খাটে এবং জেল খেটে সে বের হয়। এবং তার বাবাও, নিতাইয়ের বাবাও ছিল কিন্তু চোর। তার মানে তার বাবা, মামা, তার দাদা বলতে গেলে সব চোর ডাকাত, এরকম দস্যু পরিবার বা কোনো সম্মানিত পরিবারের বংশের ছেলে নয় নিতাই। তার বাপ দাদা বা তার মামা যারা রয়েছে তারা হচ্ছে সবাই কি চোর ডাকাত, এরকম বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে তারা যুক্ত ছিল। এইরকম একটি বংশের ছেলে কি করে আস্তে আস্তে কবি হলো, তার মনে কিভাবে শিল্প সংস্কৃতির ভাব ফুটে উঠলো, সে কি করে তার মতে এরকম একটি বংশের ছেলে তো কখনোই কবি হয়ে ওঠে না বাস্তবে, কিন্তু এরকম বংশের ছেলেরা বা এরকম বংশের কেউ কখনো কোনো ভালো কাজ করবে এটা আশাই করা যায় না। কিন্তু কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি চমৎকারভাবে বুঝিয়েছেন যে এটাতে উপস্থাপন করেছেন একটা ভিন্ন একটি পরিবেশে একটি বড় হওয়া, ভিন্ন এক মানে পটভূমিতে বড় হওয়া, লালিত হওয়া এক সন্তান কি করে সে শৈল্পিক হলো, কবি হলো, এক ভালো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হলো, সেটি আর কি এখানে নিতাইয়ের ঘটনাটাকে কেন্দ্র করে পুরো উপন্যাসটি আবর্তিত হয়েছে। এখানে আরও চরিত্র রয়েছে। নিতাইয়ের যে প্রেমিকা থাকে বা নিতাই যাকে পছন্দ করে, উল্লেখযোগ্য একটি চরিত্র রয়েছে ঠাকুরজির চরিত্র। এই ঠাকুরজি চরিত্র হচ্ছে নিতাইয়ের বন্ধু রাজালালের মানে বোন হয়। তো এই ঠাকুরজিকে কিন্তু নিতাই প্রথমে পছন্দ করে এবং ঠাকুরজির প্রতি তার একটা প্রণয় বা আকর্ষণ বোধ কিন্তু সে বুঝতে পারে এবং ঠাকুরজিকে সে প্রথমে যে প্রথম যে ভালোবেসেছিল সেই ঠাকুরজি প্রেম প্রতিষ্ঠা হয়নি, শেষ পর্যন্ত টিকেনি। এবং তারপরে হচ্ছে নিতাইয়ের জীবনে আরেকজন রমণী বা আরেকজন এখানে নারী চরিত্রের এখানে বেশ উল্লেখযোগ্য সে এসেছে, সেটি হচ্ছে বসন্ত চরিত্র।
তো নিতাইয়ের জীবনে দুইজন মহিলা বা রমণী আসে। এক হচ্ছে প্রথম তার প্রেম, প্রথম ভালোবাসা, সেটা হচ্ছে সেটি হচ্ছে ঠাকুরজি চরিত্র, আরেকটি চরিত্র হচ্ছে বসন্ত চরিত্র। তাহলে নিতাইয়ের দুইটি চরিত্র, নিতাইয়ের ক্ষেত্রে দুইটি রমণীর আবির্ভাব ঘটে। শেষ পর্যন্ত কিন্তু বসন্তকে নিয়ে কিন্তু অনেকক্ষণ অনেক ঘটনা কিন্তু এবং উপন্যাসের অনেক কাহিনী কিন্তু এগিয়ে যায়। অর্ধেক পর্যন্ত ঠাকুরজির ভূমিকা, তারপরে হচ্ছে বসন্তের ভূমিকা আসে। তো বলতে গেলে যে নিতাই সে একটা শিল্পমনা মানুষ, একজন শৈল্পিক একজন মানুষ। সে বিভিন্ন জায়গায় জায়গায় তার তার সেই হচ্ছে ঘর ছাড়ে এর জন্যই, নিতাই হচ্ছে প্রথমে ঘর ছেড়ে দেয় এর জন্যই যে তার বংশ হচ্ছে চোর ডাকাত বলতে গেলে। তা এবং তার যে কবি, সে কবিতা লিখতে বা গান গাইতে পছন্দ করে, তার যে মনে একটা শিল্পী মনা ভাব রয়েছে, শৈল্পিকতা আছে, এই শৈল্পিকতার মর্ম বা গুরুত্ব তার পরিবার দিচ্ছে না বলেই সে কিন্তু ঘর ছাড়া হয়। ঘর ছেড়ে সে কিন্তু রেল স্টেশনে তার বন্ধু রাজালালের ওখানে চলে যায়। বন্ধুর ওখানে চলে গেলে সেখানে সে কিন্তু অবস্থান করে, রেল লাইনে তার বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছে যাওয়ার পরে সে সেখান থেকে কিন্তু তার কি বিভিন্ন পালা গান রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় সে কবিয়াল করে বেড়ায়, বিভিন্ন ধরনের সভা, বিভিন্ন ধরনের যে গ্রাম্য যে যাত্রা রয়েছে, অনুষ্ঠান রয়েছে, বা গ্রাম্য যে ছোটখাটো যে সভা হয়, মানে সভা মিছিল মিটিংয়ে যেগুলো হয় আর কি গ্রামের, বা গ্রাম্য সালিশ যেটা বলে, সেগুলোতে মানুষ আর গ্রামের যে নৈশ আড্ডাটা, সেখানে সে কি করে, রাতে যে গান গায়, বিভিন্ন দলবল নিয়ে গান গায়, গানের প্রতিযোগিতা হয়, কবিয়ালের প্রতিযোগিতা হয়, সেখানে যারা ভালো করতে পারে তাদেরকে ইনাম দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। তো নিতাই হচ্ছে এত সংস্কৃতি মনা একজন মানুষ, নিতাইয়ের এত বলতে গেলে এত যোগ্যতা রয়েছে, নিতাই খুব সুন্দর করে গান গায়, কবিয়াল, তার মনে তো একটা শিল্পমনা ভাব রয়েছে। আর যার ভিতরে শিল্প সংস্কৃতি একটি মন থাকে, যে একটু কালচারাল মাইন্ডের হয় সাধারণত, সে কিন্তু বলতে গেলে ৮-১০ জন মানুষের থেকে একটু হলেও বর্ণিল হবে, একটু আলাদা হবে, একটু সুন্দর হবে, এটাই স্বাভাবিক। শিল্পীরা তো সবসময় সবকিছু সুন্দর সৃষ্টি করে, শিল্পী মানুষরাই কিন্তু সুন্দর হয়। হ্যাঁ, আমাদের বাংলাদেশেও যারা আর্টিস্ট রয়েছেন, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, হ্যাঁ, তাদের জীবন, তাদের কথা বলা, তাদের দৃষ্টিভঙ্গি সবকিছুই কিন্তু একটা শৈল্পিক, একটা আর্টিস্টিক ভাব থাকে তাদের ভিতরে। তো ঠিক সেরকমই নিতাইয়ের মধ্যেও কিন্তু, নিতাইয়ের মনে কিন্তু ছিল চোর ডাকাতের, বা নিতাইয়ের মনে কিন্তু কোনো পাপ পঙ্কিলতা ছিল না। নিতাইয়ের মনটা ছিল বিশুদ্ধ, পরিশুদ্ধ, শৈল্পিক, শিল্প সংস্কৃতি মনা একজন মানুষ ছিল এই নিতাই। এই নিতাইয়ের এত যোগ্যতা থাকা সত্ত্বেও নিতাইকে কিন্তু আমরা দেখতে পাই, উপন্যাস যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে উপন্যাসে, আমি বলে দিচ্ছি, উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদে এখানে অনেক কথা বলা হয়েছে। এখানে নিতাইয়ের যে গান গাওয়ার যে বিষয়টা, সে নিতাইকে অবজ্ঞা করা হয়। নিতাই বিভিন্ন পালা গানে যখন গান করতে যায়, বা কবিয়াল গিরি করতে যায়, বা লড়াই করতে যায় গানের বিভিন্ন যাত্রাতে বা দোহারে, তো সেখানে কিন্তু নিতাইকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অনেকটুকু অবজ্ঞার শিকার হতে হয় শেষ পর্যন্ত। নিতাই সবার থেকে ভালো কিছু করলেও দেখা যাচ্ছে যে তার ইনাম, তার শেষে কিন্তু সে একটি বলতে গেলে সবার থেকে একটি খুবই নগণ্য হিসেবে গণ্য হয়। এতে নিতাইয়ের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে তার মন খারাপ হয়, বা এটা নিয়ে সে হতাশ বা আক্ষেপ হয়ে পড়ে। আমরা উপন্যাসটা যদি খুব মনোযোগ দিয়ে প্রতিটা উপন্যাসের পরিচ্ছেদ, এই উপন্যাসে মোট ২১টি পরিচ্ছেদ রয়েছে। এই ২১টি পরিচ্ছেদে খুব সুন্দরভাবে কিভাবে জীবন বর্ণনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি অত্যন্ত চমৎকারভাবে এখানে একটি মানুষের যে জীবন সংগ্রাম, চড়াই উতরাই, সে কিভাবে একটি খারাপ পরিবেশে জন্ম হয়েও, বা খারাপ পরিবেশে থেকেও সে কিভাবে নিজেকে মেলে ধরলো, সে কিভাবে কবি হয়ে উঠলো, সে কিভাবে প্রেম ভালোবাসায় জড়ালো, সে খারাপ পথে না গিয়ে তার বাপ-দাদার যে পেশা রয়েছে সে পেশায় না গিয়ে সে তার আলাদা স্বাতন্ত্র্য একটি পেশায় সে তার জীবনটাকে বেছে নিল, সে জীবনটাকে গড়তে সহায়তা প্রতিজ্ঞাবদ্ধ হলো। এই বিষয়গুলোকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যখন এই উপন্যাসটা কেউ যখন খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত উপন্যাসটা আপনারা যারা পড়বেন, তারা অবশ্যই দেখতে পাবেন যে কি সুন্দরভাবে প্রতিটা কথা তিনি বলেছেন, মানে ঘটনাগুলোকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছেন পাঠকদের মাঝে। তো
নিতাইয়ের হচ্ছে যে বলতে গেলে নিতাই হচ্ছে বিভিন্ন রাজার সাথে, তার বন্ধু রাজার সাথে বিভিন্ন জায়গায় যায়, সেখানে গান গায় রাতভর, এবং খুব চমৎকারভাবে সে কিন্তু কবিতা লিখে, কবিতা নিজেই সুর মানে কবিতা লেখে এবং গান নিজেই রচনা করেন এবং গানের নিজেই সুর করেন। এই গানগুলো তার রচিত, তার নিজস্ব যে সৃষ্টি করা গান রয়েছে নিতাই কি করেন, এগুলো আবার যে কি করে বিভিন্ন রাত্রে পালা গানে এগুলো তিনি গান গেয়ে মানুষকে শোনান। তারপরে একদিন কি হলো, নিতাই তার জীবিকা নির্বাহের জন্য কিন্তু সে আবার কুলিগিরিও করতো রেল স্টেশনে তার বন্ধু রাজার সাথে। এটাও উল্লেখ করা হয়েছে যে এখানে বলছে, এখানে তারপরে আরো একটা বিষয় আসছে এখানে, যে ঠাকুরজি, এই যে ঠাকুরজি প্রতিদিন কি করতো, রাজার বন্ধু মানে নিতাইয়ের বন্ধু রাজা, রাজার বোন হচ্ছে ঠাকুরজি। এই ঠাকুরজি হচ্ছে কবির মানে কবি উপন্যাসের খুবই উল্লেখযোগ্য একটি নারী চরিত্র এবং নিতাইয়ের প্রথম প্রেমিকা বা নিতাইয়ের নায়িকা হিসেবে ধরা হচ্ছে। ঠাকুরজিকে আপাতত নায়িকা হিসেবে ধরা হচ্ছে, আর নিতাইয়ের নায়িকা হিসেবে ঠাকুরজি, আর নিতাই হচ্ছে নায়ক হিসেবে অবস্থান করছে এখানে উপন্যাসটিতে। তো সেখানে হচ্ছে ঠাকুরজি প্রতিদিন নিতাইয়ের জন্য দুধ নিয়ে আসতো, দুধ নিয়ে আসতো প্রতিদিন, খাঁটি দুধ নিয়ে আসতো এবং দুধ দিত। এটি দুধ দিতে আসতো এবং সেখানে প্রথম তারা কথাই বলতো না, চিনতো না, খুব লাজুকতা ছিল। ঠাকুরজি ঘুমটা দিয়ে তার সামনে আসতো, নিতাইয়ের সাথে ঠিক তেমন কথাও বলতো না। ঠিক এরকম করতে একটা সময় কিন্তু ঠাকুরজির প্রতি কিন্তু বেশ দুর্বল হয়ে পড়ে নিতাই এবং ঠাকুরজিকে পছন্দ করতে শুরু করে। ঠাকুরজির কথা বলা, ঠাকুরজি যে তাকে সাপোর্ট দিচ্ছে, ঠাকুরজি যে তাকে মানে তার ভক্ত বলতে, যে হে কবিয়াল আমি তোমার ভক্ত, তোমার কবিতা অনেক পছন্দ হয়, তোমার গান অনেক ভালো লাগে। তো এই যে যখন এরকম প্রশংসা করে তখন নিতাই সেখানে তার মন নরম হয় এবং বলতে গেলে নিতাই আস্তে ঠাকুরজির প্রতি একটি ভালোবাসা বা একটা স্নেহ অনুভব করতে পারে, বা তার ভিতরে একটি মনে ভালোবাসার উদ্রেক ঘটে। তো এইভাবে যায় ঠাকুরজির সাথে, এভাবে অনেকটুকু তার ঘটনা এগিয়ে যায় আস্তে। তারপরে হচ্ছে যে আরেকটা সময় যে ঠাকুরজির সাথে তার কিন্তু প্রেম প্রতিষ্ঠা কিন্তু হয়নি। উপন্যাসটি পড়লে এটা বিস্তারিতভাবে আরো বুঝতে পারবেন আপনারা। তো ঠাকুরজির যখন প্রেম প্রতিষ্ঠা হলো না, তখন সে সার্কাসে একটি মানে গিয়েছিল, সেখানে দেখতো যে অনেক বাইজি দল ছিল আরকি। বাইজি দলে সে যুক্ত হয়েছিল নিতাই। সেখানে দেখেছিল যে একটি মেয়ে নাচ করে সেখানে, বসন্ত। এই বসন্তের প্রতি নিতাই দেখলো যে এই মেয়েটা খুবই সুন্দর নাচ করে বা তার নৃত্যে মুগ্ধ হলো, এবং বসন্তও নিতাইকে দেখে আকৃষ্ট বোধ হলো এবং নিতাইয়ের গান শুনে সে মুগ্ধ হলো। বসন্ত প্রথম নিতাইকে প্রথম চিনতো না, কিন্তু যখন নিতাই মানে জীবিকার তাগিদে যখন নিতাই সে করলো যে বাইজির দলে যুক্ত হলো। এই বাইজির দলে যুক্ত হওয়ার ফলে দেখলো যে এখানে অনেক মেয়েরা নাচ গান করে, এগুলো করে তাদের জীবিকা নির্বাহ করে। তো নিতাই হলো যে এখানে বাধ্য হয়ে সে থাকছে পেটের দায়ে, যে তার তো আর কোথাও জায়গা নেই, তো কিছু করে খেতে হবে। এখন সে খারাপ পরিবেশের মধ্যে থাকছে, খারাপ লোকজনের সাথে, খারাপ মেয়ে ছেলেদের সাথে থাকছে। এর থেকেও কিন্তু সে তার কাজে অটল, তার কাজগুলো করে যাচ্ছে। এখন বসন্তের সাথে তার পরিচয়টা আস্তে হলো এই এই বাইজি দলে যখন নিতাইজন ছিল, তখন আস্তে তাদের কথাবার্তা বা পরিচয় হলো। এইভাবে উপন্যাসটি এগিয়ে যায় জীবনের চড়াই উতরাই, জীবনের সংগ্রাম, এবং বসন্তকেও শেষ পর্যন্ত কিন্তু নিতাই খুব পছন্দ করেছিল। নিতাই সে তার এই ভগ্ন জীবনে, এই সংগ্রামী জীবনে সে শুধু চেয়েছিল তার পাশে একজন মানুষ থাকুক, তার পাশে একজন সহায়তা করুক বা তাকে সাপোর্ট দিক, তাকে ভালোবাসুক, এরকম একটি মানুষ চেয়েছিল। উপন্যাসটি পড়লে চরিত্রের দৃষ্টিভঙ্গি বা চরিত্রের সাইকোলজি কিন্তু বোঝা যায়। একটি চরিত্র যখন আপনি পড়বেন বা একটা উপন্যাস যখন আপনি পড়বেন, তখন ওই উপন্যাসের চরিত্রও তো আপনি পড়ছেন, তাই না? তা চরিত্র আপনি যখন পড়বেন, তখন ওই চরিত্রটা, দৃষ্টিভঙ্গি, লেখক কি বুঝাতে চাচ্ছে চরিত্রের মধ্য দিয়ে, এটি কিন্তু বোঝা যায়। উপন্যাস তো অনেক বর্ণনামূলক একটি বিষয়, অনেক বর্ণনা বিস্তারিতভাবে লেখা থাকে। উপন্যাস হচ্ছে বলতে গেলে মানুষের জীবন সংগ্রামের কাহিনীটাই তুলে ধরা হয় উপন্যাসে। উপন্যাস শব্দের অর্থ হচ্ছে উপসৃজ, এবং উপন্যাসই হচ্ছে মানুষের সামগ্রিক জীবনের যে বর্ণনা
এবং লেখকের দৃষ্টিভঙ্গিও এখানে প্রতিফলিত হয়। তো এই নিতাই কবি উপন্যাসের শেষে বলা হয়েছে যে একটি লাইনের মধ্য দিয়ে যে খুব সুন্দর করে মানে একটি আক্ষেপ, হতাশা সবকিছুই আছে যে তাহার সর্বাঙ্গ যেন এখানকার ধুলো মাটির স্পর্শের জন্য লালায়িত হইয়া উঠিয়াছে। মায়ের দরবারে মাকে গিয়া শুধাইবে, হ্যাঁ, যে মাগো জীবন এত ছোট কেনে, মানে বলছে যে মাগো, মায়ের কাছে যে বলা উচিত যে জীবনটা এত ছোট কেন, এই ছোট্ট একটি জীবনে এত কিছু ঘটে গেল। মানুষের জীবনটা আসলেই ছোট, মানুষ ক্ষণস্থায়ী। নিতাইয়ের জীবনটাও কিন্তু ক্ষণস্থায়ী, কিন্তু নিতাই সে শুরু থেকে তার চোর ডাকাত বংশ বা তার তার একটি পরিবার, সে একটি খারাপ পরিবারে জন্মগ্রহণ করেছে, তার পরিবারের পরিবেশ বা যে একটি পরিচিতি রয়েছে সেটি খুবই নগণ্য এবং খুবই খারাপ, যেটি পরিচয় দেওয়ার মতো না, মানুষের সামনে তুলে ধরার মতো না। সেরকম একটি পরিবেশে থেকে নিতাই কি করে একজন ভালো মানুষ, শৈল্পিক, একজন কবি মনা, একজন শিল্পী হয়ে মানে উঠার যে একটা সংগ্রাম বা তার যে জীবন সংগ্রামটা, লড়াই, সে কি করে ভালো থাকবে, সে কি করে এগিয়ে যাবে জীবনে, এই বিষয়গুলো কিন্তু এই উপন্যাসে কিন্তু মানে নিতাইয়ের জীবন সংগ্রামের কথাগুলো কিন্তু বারবার এই কবি উপন্যাসে বেশ উল্লেখযোগ্য হয়ে উঠেছে। বেশ মানে এটা উজ্জ্বল একটি মানে মানে এটি হাইলাইট হয়েছে বেশি বারবারই। তো নিতাই বলছে যে আক্ষেপ করে জীবন এত ছোট কেন, এবং উপন্যাসের সর্বশেষ লাইনও এটি, এবং এটির মধ্য দিয়ে জীবনকে এই উক্তিটি অনেক মাহাত্ম্যপূর্ণ, এবং এই সংলাপের মধ্য দিয়ে অনেক কিছু বোঝানো হয়েছে ভিতরে মাহাত্ম্য এবং নিগূঢ় যদি অর্থ বলি, তাহলে জীবনটা আসলে অনেক ছোট, কিন্তু এই ছোট্ট জীবনে বহু ঘটনা ঘটে যায়, আমাদের জীবনে বহু কিছু ঘটে যায়, অনেক বড় বড় ঘটনা কাহিনী আমাদের জীবনে থেকে মানে ইতিহাস হয়ে থাকে, এবং আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। ছোট্ট একটি জীবনে চড়াই উতরাই, দুঃখ কষ্ট, মান অভিমান, ভালোবাসা সব কিছু মিলেই কিন্তু জীবন। তবুও জীবনটা যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এক জীবনে সবকিছু পাওয়া সম্ভব না। ভালোবাসা, প্রেম, মানে সবকিছুই যে আমি এক জীবনে পেয়ে যাব, খ্যাতি, যশ, ভালোবাসা সবকিছু যে এক জীবনে মানুষ পায় তাও কিন্তু না। বাস্তবতাটা অনেক কঠিন। তো সেই বাস্তবতাটাই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই কবি উপন্যাসে তিনি পলে পলে বুঝিয়েছেন। আসলে অনেক বড় একটি উপন্যাস, আমি সংক্ষিপ্তভাবে অনেক কিছু বাদ দিয়েছি, কিছু কিছু উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেইগুলোকে একত্র করে বা যতটুকু পারা যায় সংক্ষিপ্তভাবে আমি এই ঘটনাটা বলার চেষ্টা করেছি। মানে নিতাইয়ের যে বিষয়টা, নিতাই চরিত্রটা বললাম, উপন্যাসটা কেমন হতে পারে, যে উপন্যাসটা হচ্ছে এক ধরনের সামাজিক উপন্যাসের মধ্যেই পড়ে এটা। কারণ এই কবি উপন্যাসটা হচ্ছে সমাজের অনেক কিছু বুঝিয়েছে, তৎকালীন সমাজের মানুষের যে মানে জীবিকা, তৎকালীন সময়ে কেমন ছিল মানুষের অবস্থা, মানুষ কি কি করত, কেমন ছিল সেই সময়টাও কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে বোঝানোর চেষ্টা করেছেন। তো সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, আমার ভুলভ্রান্তি মানে হতে পারে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো করে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আমার বলতে গেলে যে এই উপন্যাসটি আপনারা পড়বেন, এই উপন্যাসটি পড়লে আপনাদের আসলেই ভালো লাগবে। উপন্যাসটি খুবই চমৎকার, খুবই সহজ সাবলীলভাবে এই উপন্যাসটি লেখা হয়েছে, এবং ঘটনাগুলো অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং অনার্স তৃতীয় বর্ষ আমার সকল ভাই ও বোনরা যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা অনার্স তৃতীয় বর্ষের যত বাংলা বিভাগের ছাত্ররা রয়েছে তারা তো এই উপন্যাসটি অবশ্যই পড়েছেন হয়তো সকলে। আশা করি পড়ে আপনারা বুঝতে পেরেছেন যে এই উপন্যাসটা, যারা পড়েছেন তারা অবশ্যই বুঝবেন যে এই উপন্যাসে কি বোঝানো হয়েছে। এবং আমি চেষ্টা করেছি মোটামুটি এত বড় উপন্যাস থেকে নির্যাস বা সংক্ষিপ্তভাবে কিছু বলার বা চরিত্র বিশ্লেষণ করার, সেই হিসেবে। তো আপনারা আমার পাশে থাকবেন। মুবিনস ক্রিয়েশন চ্যানেলটি আপনার যদি ভালো লেগে থাকে, আমার এই ইউটিউব চ্যানেলটি, এবং তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আপনারা, এটাই আশা করি। এবং পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে, আরো অন্য কোনো একটি বই নিয়ে, সাহিত্যের যে কোনো একটি বিষয় নিয়ে বই নিয়ে বা কবি সাহিত্যিকদের নিয়ে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।